রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি। কিশোরগঞ্জের মেধাবৃত্তি অনুষ্ঠানে তারেক রহমান। ৮-১০ জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে যারা স্বর্ণলঙ্কা ছিল সবগুলা নিয়ে চলে গেছে। 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওই দিক যেতে পারে না। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টর্চ পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মামলা না নেয়ার অভিযোগ ফেনীবাসীর। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াতেও ভীতি, লুটের জন্য হত্যা করতেও পিছপা হচ্ছে না অপরাধীরা। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা আন্দোলনকারীদের, সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং মা ইলিশ সংরক্ষণে অভয় আশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাল নৌকা নিয়ে নামার প্রস্তুতি জেলেদের, অন্য বছরের তুলনায় অভিযান সফল দাবি প্রশাসনের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তব প্রস্তাবনার উপর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তারেক রহমান। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। ফেনীতে প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও ডাকাতি করছে সংঘবদ্ধ চক্র। এতে আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা, অথচ মামলা নিচ্ছে না পুলিশ। আবার মামলা নিলেও ডাকাতির ঘটনা পুলিশের দৃষ্টিতে হয়ে যায় চুরি। গ্রেফতার হয় না অপরাধী, উদ্ধার হয় না খোয়া যাওয়া মালামাল। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার দাবি পুলিশের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। গত 17 অক্টোবর রাতে ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের পাশে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে 70 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা ইউরো আর নগদ অর্থ মিলিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এক মেয়ে বেলজিয়াম থাকে, আরেক মেয়ে ঢাকা, বড় ব্যবসায়ী হাজবেন্ড। এরা আমার এখানে আসছিল, আসার পরে এই সুযোগটা তারা কাজে লাগায়। রাত্রে 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওই দিক যেতে পারে না। শুধু বাবুল মিয়া নয়, বছর জুড়েই ডাকাতির কবলে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা জেলার বিভিন্ন জনপদে ঘটছে অহরহ। রাত গভীর হলেই ডাকাতির আতঙ্কে ঘুমাতে পারে না বাসিন্দারা। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টর্চ পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। গত 8 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ আশপাশে এলাকায় এমন 5-7টি ঘটনা ঘটে। আর এ সকল ঘটনায় না হয়েছে একটি মামলা, না হয়েছে অপরাধীর কেউ আটক। পুলিশেরা কি ফটোটা নাকি ডিউটি করে, এতটা তো খালি দিয়া পাবলিক হিয়ারে ধরি লুজার কোনো রকম 250, 800, 1000, 10,000 দিলে বা সাহায্যের। অবস্থার অবনতি হওয়ার কথা স্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান বলছেন পুলিশ সুপার। এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে। ফেনী জেলা পুলিশের দেয়া তথ্য বলছে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর 20 অক্টোবর পর্যন্ত জেলায় চুরি ছিনতাই দস্যুতার ঘটনায় 123টি মামলা হয়েছে, যার মধ্যে 63টি ঘটনা উদ্ঘাটন সহ 96 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নামে ভয়। ঘন বনানীর এই পথে ছোট ছোট যানবাহন টার্গেট করছে ডাকাতরা। প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি, কখনো হত্যাকাণ্ড। তবে ডাকাতি প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াকালী থেকে দুলহাজারা, মালুমঘাট হয়ে মেদাকচ্চবিয়া পর্যন্ত মহাসড়ক জুড়ে ঘন বন, কোথাও নেই সড়ক বাতি। ফলে সন্ধ্যার পর নেমে আসে ডাকাতির আতঙ্ক। সম্প্রতি ফাঁসিয়াকালীতে রশি টেনে মোটরসাইকেল ফেলে এক আরোহীকে হত্যা করে ডাকাতরা। আর লামা আলীকদম সড়কেও ঘটেছে ডাকাতি। স্থানীয়দের দাবি, ডাকাতরা দিনে বনে লুকিয়ে থাকে আর রাতে মহাসড়ক ও আশপাশের গ্রামে দস্যুতা চালায়। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। তবে ডাকাতের হাত থেকে রক্ষায় বেশ কিছু গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জোয়া, এগুলো সরাসরি এগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, ডাকাতি প্রতিরোধে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। জনগণের জানমাল নিরাপত্তার সাথে সর্বদা জনগণের সচেষ্ট করার জন্য আমরা চলতি বছরে চকরিয়া থানায় দস্যুতার অভিযোগে 10টি ও ডাকাতির অভিযোগে 8টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা। বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা গেলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়বে দাবি করে সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান নেতাদের। চট্টগ্রাম বন্দরের নিউমরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক, ছাত্র, পেশাজীবী, নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। আমাদের বন্দর যদি দিতে হয়, কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না, এটা আজকে জাতি জানতে চায়। জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি, কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদ্বার উল্লেখ করে নেতারা বলেন, এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বিশ্বের উন্নত বন্দর যদি করে 22 থেকে 24 বক্স, আমরা করি 20 থেকে 22 বক্স, পার্থক্য খুব একটা নাই। আমরা চট্টগ্রাম বন্দরকে কেন দিতে চাই? শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য। সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় আগামী 23 নভেম্বর ফেসিবাদ বিরোধী বামফ্রন্টের সমাবেশ ও 1 নভেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়। ফেতুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী জাহাজ প্রথম দফায় 34,170 মেট্রিক টন আমদানি। মাইলিশ সংরক্ষণে অভয় আশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। পদ্মা ও মেঘনা সহ অন্য সব অভয় আশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জাল ও নৌকা মেরামত সম্পন্ন করেছেন তারা। প্রশাসনের দাবি, অন্য বছরের চেয়ে এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্য বিজ্ঞানীরা বলছেন, ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদীর পাড়ের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। তবে নিষেধাজ্ঞার পরও পর্যাপ্ত মাছ জালে ধরার পড়া নিয়ে শঙ্কায় জেলেরা।
তবু আশা ছাড়েননি তারা। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দি বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবার কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর ঝাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিকমতো ঝাটকা ঠিকমতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মা ইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর উপকূল জুড়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ট্রলারে জাল তুলছেন, কেউ সমুদ্রে নেয়ার জন্য বাজার থেকে কিনছেন নিত্যপণ্য, অনেকে ট্রলার মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা জালটা রেডি করছি, 12 বেলা রেডি হয়েছি, এখন এই রেতে 12 তৈরি, আর নইলে আগামী দিনেও 12 তৈরি। জেলেরা জানান, মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞায় 3 সপ্তাহ ধরে বেকার বসেছিলেন। আয় বন্ধ থাকায় বেড়েছে ঋণের বোঝা। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা তাদের। 22-23 দিন পর্যন্ত বয়ে রয়েছি, মনে করেন আমাকে চলতে ফিরতে খুব কষ্ট। আমার নালা বাসায় গুছিয়ে গেছে, সাগরে রওনা করছি, যদি আবহাওয়া ভালো থাকে তাই তো মনে করেন গেল আলহামদুলিল্লাহ ভালোই। জেলায় নিবন্ধিত প্রায় 80,000 জেলের মধ্যে 69,043 জনকে 25 কেজি করে চাল সহায়তা দেয়া হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে 626 কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত 9 ঘন্টা মুক্তারপুর ডিঙ্গা ভাঙায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জাল তৈরির 6টি কারখানার গুদাম ঘরে তল্লাশি চালিয়ে প্রায় 17 কোটি 90 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, জালের উৎস খুঁজে বের করতে গিয়ে ধলেশ্বরী নদী তীরের কাছাকাছি কারখানার সন্ধান পান। দীর্ঘদিন ধরে এসব কারখানা থেকে কারেন্ট জাল তৈরি করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হতো। সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে যেমন কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার, তেমনি পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদী পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি। পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান হচ্ছে। এখন তো সুপার মার্কেটে আপনি আর পলিথিন পাবেন। ঢাকা শহরের 4টা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা চূড়ান্ত করে ফেলেছি, আশা করি ইনশাআল্লাহ ডিসেম্বরে পাস হয়ে যাবে। সেই প্রকল্পে কিন্তু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের জন্য একটা আলাদা টাকার বরাদ্দ রাখা হয়েছে, জনবলেরও ব্যবস্থা রাখা হয়েছে, যন্ত্রপাতিরও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নজরদারিটা বাড়াতে পারে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় পৌঁছেছে পানামার পতাকাবাহী এমভি নর্থ স্ট্রাইড নামের জাহাজটি। দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে এটি। 13.39 মিটার ড্রাফট এবং 199.99 মিটার জাহাজটিতে 34,170 মেট্রিক টন গম রয়েছে, যা G2G পদ্ধতিতে আনা হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র থেকে আরও 1,86,000 মেট্রিক টন গম আমদানি করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গমের নমুনা সংগ্রহ ও খালাস প্রক্রিয়া মনিটরিং করতে খাদ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের দল কাজ করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। বাংলার সময় আরও থাকছে। বান্দরবানে জুমের ধান কাটার উৎসব, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন, সারা বছরের খাদ্য সংগ্রহ করতে পেরে খুশি জমিয়ারা। নওগাঁয় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ভটভটি উল্টে চালক ও সহযোগী নিহত হয়েছেন। অন্যদিকে ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ডিম বোঝায় একটি পিকআপ ভ্যানের। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। সকালে নওগাঁর পত্নীতলা থেকে গরু নিয়ে জয়পুরহাটে যাচ্ছিলেন চালক মাসুদুর রহমান এবং সহযোগী ভুট্টু। পথে ধামরাইহাটের বিহারীনগর বাইপাস রাস্তায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ভটভটির। এতে উল্টে পড়ে ভটভটির চালক ও সহযোগীর মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের 4 আরোহী। এদিকে টাঙ্গাইল থেকে ডিম বোঝাই করে একটি পিকআপ চট্টগ্রামে যাচ্ছিল। পথে ফেনীর রামপুরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি প্রথমে সামনে থাকা অটোরিকশাকে চাপা দেয়, পরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন।
চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের পেকুয়া পর্যন্ত 4 লেন সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী সচেতন নাগরিক সমাজ। সকালে উপজেলার কালাবিবির দেখি এলাকায় কর্মসূচি পালন করা হয়। এই সময় বক্তারা বলেন, 4 লেনের সড়ক চালু করলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে 34 কিলোমিটার পথ কমে যাবে। পাশাপাশি মৃত্যু মিছিল ঠেকানো, জ্বালানির সাশ্রয় ছাড়াও কমে আসবে যানজট, গতি আসবে পণ্য পরিবহনে। দ্রুত 4 লেন সড়ক নির্মাণের দাবি জানান তারা। নোয়াখালীতে 400 বস্তা সরকারি ভর্তুকি মূল্যের ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এতে আটক হয়েছে 3 জন। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের মোহাম্মদপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায় তারা। এ সময় সার বোঝায় একটি ট্রলারকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে 400 বস্তা সরকারি ভর্তুকি মূল্যের ইউরিয়া সার জব্দ করা হয়। পরে ট্রলারটির চালক, শ্রমিক সহ 3 জনকে আটক করা হয়। আটককৃত সার ও ট্রলারটির মালিক সুবর্ণচরের জামাল বলে নিশ্চিত করেছে পুলিশ। নাটোরের একটি গোডাউন থেকে 13.5 টন গুলির খোসা জব্দ করা হয়েছে। বিকেলে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারের গোডাউন থেকে গুলির খোসা জব্দ করা হয়। গোডাউনের মালিক জানান, গুলির খোসাগুলো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে কিনে আনা হয়েছে। বিপুল পরিমাণ গুলির খোসা জব্দের ঘটনায় রাজশাহী রেঞ্জের ডিআইজি ও সেনাবাহিনীকে জানানো হয়েছে। গোডাউন মালিকের কাগজপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফেনী ও চট্টগ্রামের সীমান্তে অভিযান চালিয়ে 1,20 লাখ টাকার বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করা হয়। তবে কোনো চোরা কারবারিকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত পণ্যের বাজার মূল্য 1,20 লাখ টাকার বেশি। রংপুরে খাদ্য বিভাগের পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামের এক ব্যাংক কর্মকর্তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরের সিদ্দিকী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সুবহানী। দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর কর্পোরেট শাখার কর্মকর্তা। পুলিশ জানায়, তিনি রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন। ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মেহেরপুরে 2টি সীমান্ত দিয়ে 60 জনকে পুশ ইন করেছে বিএসএফ। সকালে গাংনী উপজেলার কাজীপুর ও কাতলি সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে বিজিবির হেফাজতে দেয় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে। তাদের বেশিরভাগের বাড়ি ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায়। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। 11 দিনের মাথায় প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। সময় নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালু করার দাবি চেম্বার অফ কমার্সের। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার ঘোষণায় উচ্ছ্বসিত ছিল এলাকাবাসী, কিন্তু হঠাৎ ঘোষণা বাতিলে ভাটা পড়ে আনন্দে। 11 দিনের মাথায় শুক্রবার কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এই তথ্য নিশ্চিত করেন। এতে হতাশ হয়ে পড়েন পর্যটন ব্যবসায়ীরা। আশায় বুক বেঁধেছিলাম যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সুবাদে কক্সবাজারের পর্যটনের নতুন ধার উন্মোচন হবে, কিন্তু আজকের এই নিউজ আমাদেরকে অবশ্যই হতাশ করছে। সামনে আমরা যেভাবে আগাইতে চাচ্ছিলাম সেটা হয়তো হবে কিনা সেটা অনিশ্চিত হয়ে গেল। অবশ্যই আমাদের একটু ব্যাপারে আমাদের একটু মন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যদিও চেম্বার অব কমার্সের মতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে অবকাঠামো ও সার্ভিস পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি। স্থগিতের সিদ্ধান্ত তাই ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। আফডাউন অবস্থা যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়, তাহলে হয়তো যারা পর্যটক আসবে, পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সেবা না পায় অন্যান্য বিমানবন্দর যেটা পেয়ে আসছে, তো সেটাও একটা খারাপ দিক হতে পারে। 12 অক্টোবর কক্সবাজারকে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় প্রস্তুত করা হয় টার্মিনাল ভবনের একাংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
বান্দরবানে চলছে জুমের ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। সারা বছরের খাদ্য সংগ্রহ করতে পেরে খুশি জুমিয়ারা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সবুজ পাহাড় ছেয়ে গেছে সোনালি রঙে, চারিদিকে পাকা ধানের মিষ্টি গন্ধ। কাঁধে থুরুং নিয়ে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত জুমিয়ারা। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা আলী কদম সহ সব উপজেলার একই চিত্র। পাড়ায় পাড়ায় চলছে জুমের ধান কাটার উৎসব। জেলায় উপসি, বিন্নি, গ্যালং, কানভুই সহ বিভিন্ন জাতের ধানের আবাদ করেছেন জুমিয়ারা। প্রতি বছর এপ্রিল মে মাসে জমি প্রস্তুত করে ধানের বীজ বপন করা হয়, আর 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ধান কাটার উৎসব। দুর্গম পাহাড়ের জুমিয়া পরিবারগুলো তাদের উৎপাদিত ধান থেকেই সারা বছরের খাদ্য সংগ্রহ করেন। আবহাওয়া ভালো থাকায় এবছর বাম্পার ফলন হওয়ায় খুশি জুমিয়ারা। দাম অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে আর কি। এখন আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক অনেক খুশি। এদিকে ধানের আবাদ বৃদ্ধিতে চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাহাড়িরা এর পাশাপাশি সাথী ফসল হিসেবে আউশের সাথী ফসল হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৭,৩০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১,০০০ মেট্রিক টন। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ২ লাখ পচা ডিম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ৩ লাখ টাকা। সকালে পাকুন্দিয়ার ১১ সিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১,৯৫,৪৮০টি পচা ডিম ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে ভাই বোন ছড়া ছোট বাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০-র বেশি পরিবারকে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্প পরিদর্শনকালে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এমন মানবিক উদ্যোগ। খুলনায় সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং ইনসাফ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সার্কিট হাউস ময়দানে সম্মেলনে বক্তারা বলেন, ইমামরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিত্যপণ্যের দাম বাড়লেও ইমামদের বেতন বাড়েনি। ইমামদের বেতন ভাতা বাড়ানোর দাবি জানান তারা। খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের ৩৩তম কঠিন চিবরদান উৎসব পালিত হয়েছে। সকালে সদরের কল্যাণপুরে মৈত্রী বৌদ্ধ বিহার থেকে চিবর, কল্পতরু সহ নানা রকম বস্তু নিয়ে শোভাযাত্রা করেন পুণ্যার্থীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিহার প্রাঙ্গণে এসে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি। কিশোরগঞ্জের মেধাবৃত্তি অনুষ্ঠানে তারেক রহমান। ৮-১০ জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে যারা স্বর্ণলঙ্ঘন ছিল সবগুলা নিয়ে চলে গেছে। 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টহল পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মামলা না নেয়ার অভিযোগ ফেনীবাসীর। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াতেও ভীতি, লুটের জন্য হত্যা করতেও পিছপা হচ্ছে না অপরাধীরা। এ ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।